গ্রোথ থিওরি হচ্ছে ডেভেলপমেন্টের সবচেয়ে পুরনো থিওরি। প্রথমে আমরা এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি। ব্যাকগ্রাউন্ড বা পশ্চাৎপট। প্রথম হচ্ছে ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্স অফ কিনস। কিনসের যে বৌদ্ধিক যে প্রভাব। 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা অফ দ্য ইউএসএ। আমেরিকার একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, সেই এজেন্ডাটা কি? সি মার্শাল প্রোগ্রাম অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ওয়েস্টার্ন ইউরোপ। আমেরিকা মার্শাল প্রোগ্রাম বলে একটি কর্মসূচি তৈরি করেছিল, যে কর্মসূচির মাধ্যমে পশ্চিম ইউরোপের যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা ছিল সেটাকে আবার সেখানে পুনর্গঠন করা হতো। ডিমান্ডস অফ ন্যাশনালিস্ট ডেভেলপমেন্টালিজম। ন্যাশনালিস্ট ডেভেলপমেন্টালিজম হচ্ছে যে জাতীয়তাবাদী যে উন্নয়নকামী যে দেশগুলি তাদের যে মতাদর্শ, সেটাই হচ্ছে ন্যাশনালিস্ট ডেভেলপমেন্টালিজম। কিনশিয়ান রেভলিউশন, এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা আলোচনা করছি যে 1930-এর দশকে, সে দশকটা একদিক থেকে অভিশপ্ত দশক, কারণ ওই সময়টা সারা বিশ্বে ব্যাপক মন্দা ছিল। বিশ্বের অর্থনীতিতে মন্দা ছিল, অর্থাৎ সেখানে অর্থনৈতিক যে কাজকর্ম অত্যন্ত ধীর গতিতে চলছিল, জিনিসপত্রের কেনাবেচা হচ্ছিল না, বেকারত্ব বাড়ছিল, এরম একটা সময়। 30-এর দশকের ইকুইলিব্রিয়াম থিওরিস্ট যারা, অর্থাৎ অর্থনৈতিক যে স্থিতাবস্থা, সেই তত্ত্বে যারা বিশ্বাসী, যেমন জেভন্স, ওয়ালরাস, প্যারেটো, তারা দাবি করেন যে ফ্রি মার্কেট বা মুক্ত বাণিজ্য, মুক্ত বাজার, সেটাই মানুষের সবচেয়ে ভালো করবে। আরেকবার বলছি, in the 1930s equilibrium theorists like Jevons, Walras, Pareto claim that free market will maximize human well-being. কিন্তু তাদের যে এই দাবিটা, সেটা সমালোচিত হয়। কেন? না মুক্তবাজারই যদি মানে মানুষের সবচেয়ে বেশি উপকার করে, তাহলে সে মুক্তবাজারে দীর্ঘদিন ধরে বেকারত্ব থাকছে কেন? 2 নম্বর হচ্ছে যার রসদ রয়েছে, অর্থাৎ আমরা যে পারসিস্টেন্স অফ আনএমপ্লয়মেন্টের কথা বলছি, সেইটা যে বেকারত্বকে দূর করা যাচ্ছে না। 2 নম্বর হচ্ছে মিসইউজ অফ অ্যাভেলেবল রিসোর্সেস। বর্তমানে যারা রসদ আছে, আমরা যা আমাদের হাতে যা আছে ব্যবহার করা অর্থনৈতিক
কাজের জন্যে সেই যে রসদটা ঠিক মতন ব্যবহার হচ্ছে না, অপব্যবহার হচ্ছে। ট্রেন্ড টুয়ার্ডস মনোপলি ফার্মস ইন দ্য ইকোনমি। দেখা যাচ্ছে যে অর্থনীতিতে একচেটিয়া ব্যবসায়ীরা চলে আসছে, মনোপলি ফার্মস। অর্থাৎ মুক্ত বাণিজ্যর যে মূল মন্ত্র সেটা হচ্ছে মুক্ত বাজার, যেখানে সব অর্থনৈতিক যারা ক্রিয়াকাণ্ড করে, অর্থাৎ যে ব্যক্তি হোক আর কোম্পানি হোক, তারা মুক্ত বাণিজ্য করতে পারবে। তারা একের সঙ্গে আরেকজন সমানভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না। কি হচ্ছে তার বদলে? তার বদলে দেখা যাচ্ছে কোনো কোম্পানি, তারা বৃহৎ কোম্পানি তৈরি হচ্ছে, ছোটখাটো কোম্পানিকে তারা গিলে নিচ্ছে এবং একটা একচেটিয়া ব্যবসা করার প্রবণতার দিকে যাচ্ছে। এটাই হলো ট্রেন্ড টুয়ার্ডস মনোপলি ফার্মস ইন ইকোনমি। কিনশিয়ান রেভলিউশনের যিনি ধারক, সেই ইনি সেই জন মেনার্ড কিনস। তার তত্ত্ব এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ফ্যাক্টরস লিডিং টু কিনশিয়ান রেভলিউশন। এক হচ্ছে 1, ইন্টার ওয়ার এক্সপিরিয়েন্স অফ গ্রেট ডিপ্রেশন। এই যেটা আগেই আমরা বললাম যে বিশাল মন্দা, গ্রেট ডিপ্রেশন 30-এর দশকে বিশাল মন্দা হয়েছিল এবং সে মন্দার অন্যতম কারণ ছিল জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে তার যে বিশাল পরিমাণ যুদ্ধের ক্ষতিপূরণ, অর্থাৎ ওয়ার ইনডেমনিটি দেওয়ার কথা ছিল, ওয়ার ইনডেমনিটি, সেই ওয়ার ইনডেমনিটি সে দিতে পারেনি বা অস্বীকার করে এবং তাই থেকেই বিশ্বে মন্দা শুরু হয় এবং সেই মন্দাটা শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ধনতান্ত্রিক সমাজে যখন এই অবস্থা, ধনতান্ত্রিক সমাজ অর্থাৎ ইউরোপ, আমেরিকা, জাপান, এইসব সমাজে। অন্যদিকে আমরা দেখি যে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস বা ইউএসএসআর, সেইখানে প্ল্যান্ড ইকোনমি বা পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে তারা এগিয়ে যায়। ইউএসএসআর কে আমরা সোভিয়েত রাশিয়াও বলি। এই দুটো যে অর্থনীতির কথা বললাম, যে অর্থনীতিতে গ্রেট ডিপ্রেশন ছিল, সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট বা বুর্জোয়া ইকোনমি। আর যেখানে পরিকল্পিতভাবে উন্নয়ন হয়েছে
সেই ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, এটা হচ্ছে সমাজতন্ত্র। তখন বিশ্বে একটাই সমাজতান্ত্রিক দেশ ছিল, সেটা হচ্ছে ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া। এবং সেই সোভিয়েত রাশিয়া স্ট্যালিনের নেতৃত্বে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে নিজেদের উন্নত করে। এবার আমরা কিনসের আর্গুমেন্টের কথা, কিনস কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। এই টেকনিক্যাল আর্গুমেন্ট, কিনস কি বলেছেন, মেন আর্গুমেন্ট, উনি এটা করেছিলেন কমিউনিজমকে ঠেকানোর জন্য। বলছে, if the level of total expenditure falls below that necessary to sustain full employment, then the shortfall should be made up by government spending. এক কথায়, যদি পূর্ণাঙ্গ নিয়োগ রাখতে, বজায় রাখতে সরকার ব্যর্থ হয়, সেই যে প্রয়োজনে সেই যে খরচটা, তাহলে আমরা সরকার যেটা করতে পারে সেটা হলো আরো সরকার তার খরচ বাড়িয়ে দিতে পারে। তাহলে আরেকবার বলি, যে পূর্ণাঙ্গ নিয়োগ রাখতে যে পরিমাণ অর্থ খরচ করতে হবে, সেইটা যদি না করা যায়, তাহলে যে জায়গাটা, যে অর্থটা খরচ করা যাচ্ছে না, আসছে না, সেইটা দায়িত্ব সরকার নেবে এবং সরকার সেই অর্থটা খরচ করবে। কিন্তু এটাও বলে দিয়েছিলেন যে কিভাবে এইভাবে এই খরচটা সরকার করতে পারে। ডেফিসিট ফাইন্যান্সিং, কিনস এই নীতিটা উদ্ভাবন করেছেন। এটা হচ্ছে একটা টেকনিক, যেখানে সরকার ডেফিসিট বাজেট দেয়। ডেফিসিট বাজেট অর্থটা কি? এটা একমাত্র সরকারই করতে পারে। যদি সরকারের ১০০ কোটি টাকা লাগে, বছরে খরচ মেটানোর জন্যে, তাহলে সরকার যেটা করতে পারে সেটা হলো ৯০ কোটি টাকার একটা বাজেট দিল, পরিবেশন করলো। ১০ কোটি টাকা তারা ঘাটতি দেখালো। এই যে ঘাটতি, সেটা নানাভাবে মেটানো হবে। যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নোট ছাপিয়ে ৫ কোটি টাকা তুলবে। এর অর্থ হচ্ছে সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে লোন নেবে। আরো ৫ কোটি টাকা সরকার বাজার থেকে তুলতে পারে গভর্নমেন্ট বন্ডের মাধ্যমে।
ডেফিসিট ফিন্যান্সিং এর অবশ্যই কিছু সুবিধে রয়েছে। ডেফিসিট ফিন্যান্সিং এর ফলে যে লগ্নি বা ইনভেস্টমেন্ট সেটা বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে। এর ফলে অর্থনীতি আরো অনেক মানুষকে নিয়োগ করতে পারবে এবং অর্থনীতি যে ফুল এমপ্লয়মেন্টের যে লক্ষ্য, অর্থাৎ পূর্ণাঙ্গ নিয়োগের যে লক্ষ্য, তার কাছাকাছি পৌঁছতে পারবে। কিন্তু সব ভালো জিনিসের যেমন সুবিধা আছে, অসুবিধে বা সীমাবদ্ধতাও রয়েছে। ডেফিসিট ফিন্যান্সিং যদি অত্যাধিক করা হয় তাহলে কিন্তু সেটার সেই অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছবে না, বরং যেটা হবে সেটা হলো যে সীমাহীন বা লাগামহীন মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন এবং মুদ্রাকে অবমূল্যায়ন করা অর্থাৎ ডিভ্যালুয়েশন করা হবে। ৮০-র দশক অবধি আমি লক্ষ্য করেছি যে প্রতিবারই ডেফিসিট বাজেট দেওয়া করা হতো ভারতে। বিশাল পরিমাণ ডেফিসিট বাজেট ছিল এবং তার ফলে প্রতিবারই যেটা হতো যে পরিকল্পিতভাবে যে কাজ করার যে খরচ ছিল, খরচটা হতো কিন্তু কাজ হতো না। সেজন্যে ডেফিসিট ফিন্যান্সিং করতে গেলেও সেটার একটা সীমানার মধ্যে করা উচিত। এরপর আমরা দেখছি যে পলিটিক্যাল এজেন্ডা অফ দ্য ইউএসএ। অন্য যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তারা তাদের যে উপনিবেশগুলো, তারা সেই উপনিবেশগুলো কিছু রাজনৈতিকভাবে মানে তারা নানাভাবে অর্থনৈতিকভাবে ট্যাক্সের মাধ্যমে তারা সেগুলোকে সুরক্ষিত করে রেখেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলিতে ব্যবসা করতে চাইছিল। সেই সময় কি হয়েছিল, যে সময় আমি বলছি সেটা হচ্ছে যুদ্ধোত্তর পৃথিবী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে পৃথিবী। প্রথমত আমরা যেটা দেখছি, যুদ্ধের আগের যে সামাজিক ব্যবস্থা অর্থাৎ প্রি ওয়ার সোশ্যাল সিস্টেমস, সেগুলো ভেঙে গেল। বৈপ্লবিক আন্দোলন, অর্থাৎ রেভলিউশনারি মুভমেন্টস, সেগুলো আরো জোরদার হতে লাগলো। ২ নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে একটা সমস্যা বলে মনে করত। তারা কমিউনিজমকে ভয় পেত। ৩ নম্বর হচ্ছে আমেরিকার সঙ্গে গ্রেট ব্রিটেন অর্থাৎ বিলেতের সম্পর্ক সেটা কেমন হবে। আমেরিকার যে চিন্তাভাবনা সেটা ধনতান্ত্রিক চিন্তাভাবনার মতন। দুটো জিনিস তারা ফাইন্যান্স এবং ট্রেড
অর্থাৎ অর্থ এবং বাণিজ্য, এই দুটো নিয়ে তারা চিন্তিত ছিল। 1944 সালে যখন যুদ্ধ চলছে তখনই আমেরিকা ব্রেটন উডস কনফারেন্স করে। এই ব্রেটন উডস কনফারেন্সের ফলে তিনটে অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রথমত হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ। ২ নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি বা ওয়ার্ল্ড ব্যাংক। ৩ নম্বর হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফস বা গ্যাট। এই হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোগো। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমেরিকার অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি করার ব্যাপারে একটা বড় ভূমিকা নেয়। ইউরোপিয়ান রিকনস্ট্রাকশন, আমেরিকানরা মার্শাল প্ল্যানকে সমর্থন করে। মার্শাল প্ল্যান ছিল ইউরোপের যে পুনর্গঠন, সেই ব্যাপারে বিশাল বিনিয়োগ হয়েছিল। সেই বিনিয়োগ মার্শাল প্ল্যানের মাধ্যমে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই ইউরোপকে পুনর্গঠন করলো আমেরিকা এবং যে পরিকল্পনার মাধ্যমে করলো, যে প্রতিষ্ঠানের মাধ্যমে করলো, সেটাকেই বলা হচ্ছে মার্শাল প্ল্যান। এ ব্যাপারে আমেরিকার একটা স্বার্থ ছিল। আমেরিকা কমিউনিজমকে ভয় করত। এই কমিউনিজমকে ঠেকানোর জন্যেই তারা মার্শাল প্ল্যানের মাধ্যমে ইউরোপকে পুনর্গঠন করলো। ৪ নম্বর ন্যাশনালিস্ট ডেভেলপমেন্টালিজম। পাশ্চাত্যের যে ধনতন্ত্র, তারা প্রাক্তন ঔপনিবেশিক অর্থনীতিগুলিতে বাণিজ্য করার জন্যে বা তাদের কুক্ষিগত করার জন্যে তারা চেষ্টা করছিল। এই অর্থনীতির মধ্যে যেমন ছিল ভারত। স্বাধীন ভারত এবং অন্যান্য দেশে, প্রাক্তন ঔপনিবেশিক দেশে নতুন শাসক গোষ্ঠী বা প্রবর গোষ্ঠী তৈরি হয়। তাদের সঙ্গে পাশ্চাত্যের ধনতান্ত্রিক যে বড় বড় শিল্পপতি, এরা গাঁটছড়া বাঁধে। তো পাশ্চাত্যের এই সুযোগটা কি করে তারা পেল, পাশ্চাত্য দেশগুলি? সেটা হলো যে এই প্রাক্তন ঔপনিবেশিক দেশগুলি তারা নিজেদের উন্নতি করতে চাইল, ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের জন্যেই তারা চাইলো যে নিজেদের অর্থনীতির উন্নয়ন ঘটুক এবং তখন এরা তাদেরকে সাহায্য করার নামে এই পাশ্চাত্যের দেশগুলি তাদের সাহায্য করার নামে এগিয়ে এলো। আসলে তারা নিজেদের স্বার্থেই এখানে ব্যবসা বাণিজ্য করার জন্যে এই অর্থনীতিগুলোকে আবার নিজেদের কুক্ষিগত করার জন্যে তারা এগিয়ে এলো উন্নয়ন করার নাম করে। এবং তাদের একটা অস্ত্র হলো ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটা আমরা আগেই আলোচনা করেছি আইএমএফ। এই যে কিভাবে মার্শাল প্ল্যানের যে
রিকনস্ট্রাকশন হয়েছে, এটা একটা উদাহরণ দিচ্ছি যে উত্তর ফ্রান্সে এপ্রিল 1945 সালে দেখো যে যুদ্ধের ফলে কি ধরনের ক্ষতি হয়েছে। অগাস্ট 1948 সালে এই জায়গাটা পরিষ্কার করে আবার সেখানে পুনর্গঠন শুরু হয়েছে। দ্য লজিক অফ অথরিটেটিভ ইন্টারভেনশন, আগেই তোমাদের বলেছি যে পাশ্চাত্য দেশগুলি তারা উন্নয়ন করার অছিলায় আবার এবার অর্থনৈতিকভাবে তৃতীয় বিশ্বের দেশগুলিতে শোষণ করার জন্য উদ্যোগ নিয়েছিল। এই লজিক অফ অথরিটেটিভ ইন্টারভেনশন এর লজিকটা কি ছিল? এই যে হস্তক্ষেপ করা, এ তো স্বাধীন দেশ, সেখানে হস্তক্ষেপ করার যে লজিক বা যুক্তি কি ছিল? এক হচ্ছে যে দের সামথিং টু বি অ্যাক্টেড আপন, একটা কোনো একটা জিনিস আছে যার উপর কাজ করা হবে, ক্রিয়া করা হবে। ২ নম্বর, এক্সপেকটেশন দ্যাট ইট উইল রেসপন্ড ইন এ প্রেডিক্টিভ ফ্যাশন, আমরা আশা করব যে আমরা যেরকম চাইবো সেরকম ভাবেই যার উপর আমরা আমাদের কাজ ক্রিয়া প্রয়োগ করব, আমাদের ঠিক আমরা আশা করব যে আমরা যেরকম চাইবো সেইভাবেই তারা তাদের প্রতিক্রিয়া দেবে। এবং intervention is accompanied by an actor who acts in a precise manner according to a clear set of expectations. এই যে ইন্টারভেনশনটা, সেটা একটা অ্যাক্টর করবে, সে এমনভাবে কাজ করবে যে তাদের পরিষ্কার যে সে কি করতে যাচ্ছে, তার আশাটা কি, সেটা পরিষ্কারভাবে আগে সে ঠিক করে নিচ্ছে যে এই হচ্ছে আমি কাজ করব, আমার এই হচ্ছে আমার এক্সপেকটেশন, আমি কাজ করলে এই ফল পাবো। আমরা কিনসেন থিওরি আলোচনা করেছি। এইবার আমরা আরেকজনের তত্ত্ব আলোচনা করব। তিনি হলেন রয় হ্যারড, গ্রোথ থিওরি, ডেভেলপমেন্ট প্ল্যানিং অ্যান্ড এড। রয় হ্যারড তার যে অ্যান এসে ইন ডাইনামিক থিওরি, তাতে ইকুইলিব্রিয়াম এবং অ্যাগ্রিগেট সেভিংস ইনভেস্টমেন্ট এর যে পূর্ব শর্ত বা কন্ডিশন গুলো কি, একটি ডায়নামিক ইকোনমি অর্থাৎ একটা চলমান অর্থনীতির মধ্যে এটা কি, সেটা নিয়ে উনি আলোচনা করছেন। বেসিক প্রপোজিশন, জিএ ইকুয়াল টু এস বাই ভি, জিএ যেখানে জিএ ইকুয়াল টু অ্যাকচুয়াল রেট অফ গ্রোথ অফ ন্যাশনাল ইনকাম, তো জাতীয় আয়ের যে বৃদ্ধির হার সেটা হচ্ছে জিএ। এস হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, মার্জিনাল প্রপেনসিটি সেটা হচ্ছে যে প্রান্তিক যে সঞ্চয় করার প্রবণতা। ভি হচ্ছে মার্জিনাল ক্যাপিটাল আউটপুট রেশিও, ভি হলো যে ক্যাপিটাল আউটপুট অর্থাৎ যে পুঁজির যে ক্রিয়া আউটপুট, তার যে অনুপাত, সেই প্রান্তিক যে অনুপাত সেটা। ওয়ারেন্টেড গ্রোথ রেট জিডব্লিউ, সেটা কিনসের যে এন্টারপ্রেনার
এন্টারপ্রেনর বা উদ্যোগপতি সেটাকে ধরার জন্যে উনি জিডাব্লিউ ওয়ারেন্টেড রেট অফ গ্রোথকে উনি উনি এই ইকুয়েশনের মধ্যে ঢোকালেন। অন্ত্রপ্রেনর কি করলেন? অন্ত্রপ্রেনর বা উদ্যোগপতি সে লগ্নি করে। লগ্নি কিসের উপর নির্ভর করে? যে কালকে আমি কতটা, একজন উদ্যোগপতি লগ্নি করে এই ভেবে যে আজ আমি লগ্নি করছি, কাল আমি সেই লগ্নি থেকে আমি এতটা আমি ফল পাবো, অর্থাৎ আমি ফেরত পাবো। অন্ত্রপ্রেনর যদি মোটামুটি বোঝে, মোটামুটি তাকে বোঝানো হয় যে অর্থনৈতিক, সে যে অর্থনৈতিক কথা ভাবছে, সে যে অর্থনীতিতে লগ্নি করবে, সেটা মোটামুটি সে যা ভাবছে সেটাই ঠিক, তাহলে জিএ অর্থাৎ অ্যাকচুয়াল গ্রোথ অফ ন্যাশনাল ইনকাম, জিডাব্লিউ অর্থাৎ ওয়ারেন্টেড গ্রোথের সমান হতে হবে। এবং উনি আরেকটা জিনিস বলছেন, যেটা ন্যাচারাল রেট অফ গ্রোথ হবে, প্রাকৃতিকভাবে, প্রকৃতির ভাবে, প্রাকৃতিকভাবে যে গ্রোথ অর্থাৎ যে উন্নয়ন বা বৃদ্ধি হবে, যেটা জনসংখ্যা বৃদ্ধির ফলে হয়। ইনি হলেন রয় হ্যারন, যার তত্ত্ব আমরা আলোচনা করছি। তাহলে উনি বলছেন, if by coincidence actual rate of growth equal the warranted rate of growth, which itself equal the rate of growth of labor force, then steady growth with full employment will occur. তাহলে উনি কি বলছেন, যে বাই কোইন্সিডেন্স যদি মনে করে যে হ্যাঁ অ্যাকচুয়াল রেট অফ গ্রোথ সত্যি সত্যি ওয়ারেন্টেড রেট অফ গ্রোথ এর সমান হলো, এবং এই ওয়ারেন্টেড রেট অফ গ্রোথ, গ্রোথ অফ লেবার ফোর্স অর্থাৎ যে কর্মচারীদের বা শ্রমের, শ্রমশক্তির বৃদ্ধির সমান হলো, তাহলে বলছে যে গ্রোথ উইথ ফুল এমপ্লয়মেন্ট উইল অকার, তাহলে বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ নিয়োগ হবে। এই ইকুয়েশনটা তিনি দিলেন, জিএ ইকুয়াল টু জিডাব্লিউ ইকুয়াল টু জিএন। এ হচ্ছে তার প্রথম সিদ্ধান্ত। ২ নম্বর হচ্ছে দ্বিতীয় সিদ্ধান্ত, সেকেন্ড কনক্লুশন, the growth theorized in the first conclusion is unlikely to occur. উনি বলছেন যে এটা উনি বললেন যে অ্যাকচুয়াল রেট অফ গ্রোথ যদি ওয়ারেন্টেড রেট অফ গ্রোথের সমান হয়, তাহলে যদি রেট অফ মানে রেট অফ গ্রোথ অফ লেবার ফোর্স অর্থাৎ শ্রমশক্তির যে বৃদ্ধির সমান হয়, তাহলে সমানে বৃদ্ধি হবে এবং সঙ্গে সঙ্গে ফুল এমপ্লয়মেন্ট বা পূর্ণাঙ্গ নিয়োগও হবে। জিএ ইকুয়াল টু জিডাব্লিউ ইকুয়াল টু জিএন, কিন্তু দ্বিতীয় যে সিদ্ধান্তে উনি উপনীত হলেন যে 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 তত্ত্বটা আমরা এক্ষুনি দিলাম, যে বৃদ্ধির তত্ত্ব, সেটা সম্ভাবনা, সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে না হওয়ারই সম্ভাবনা। কেন?
The elements that determine the three growth rates are independently set, and only an accident will bring them into relation by steady growth at full employment. বলছে যে এই যে জিএ, জিডব্লিউ, জিএন এর যে এই যে এলিমেন্ট গুলো তাদের যে উদ্যোগ, তাদের যে গ্রোথ রেট অর্থাৎ বৃদ্ধির হার, সেগুলো প্রত্যেকের আলাদা আলাদা, স্বাধীনভাবে তৈরি হয়। একসঙ্গে সেটা যে সম্পর্কটা করলে ফুল এমপ্লয়মেন্ট হবে, সেটা হলে না একমাত্র খুব একটা অ্যাক্সিডেন্ট হলে তবে হবে। অর্থাৎ একটা ঘটনা। এটা হচ্ছে ফার্স্ট হ্যারোড প্রবলেম। সেকেন্ড হ্যারোড প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম অফ স্টেবিলিটি। উনি বলছেন যে জিএ অর্থাৎ অ্যাকচুয়াল রেট অফ গ্রোথ, সেটা যদি ওয়ারেন্টেড রেট অফ গ্রোথ অর্থাৎ জিডব্লিউ থেকে যদি দূরে সরে যায়, ইট ডাইভার্জেস, এবং সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। তা যদি হয় তাহলে লস অফ গ্রোথ পাথ হবে। বৃদ্ধির হারের যে পথ, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো, এবং সেটা এন্টারপ্রেনিউর অ্যাকশন অর্থাৎ উদ্যোগপতিদের ক্রিয়ার মাধ্যমে কিন্তু সেটা ঠিক করা যাবে না। তাহলে আমরা দেখছি যে তিনটে পসিবিলিটি, তিনটে সম্ভাবনা আছে। পসিবিলিটি অফ স্টেডি গ্রোথ অ্যাট ফুল এমপ্লয়মেন্ট, অর্থাৎ সমানভাবে বৃদ্ধি চলছে এবং সে তার এবং তার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ নিয়োগ চলছে। বি হচ্ছে improbability of steady growth at full employment, স্টেডি গ্রোথ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, ফুল এমপ্লয়মেন্টে স্টেডি গ্রোথ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এবং সি হচ্ছে ইনস্টেবিলিটি অফ দ্য ওয়ারেন্টেড রেট অফ গ্রোথ, যে ওয়ারেন্টেড রেট যেটা আমরা আমরা যেটা ঠিক করেছি যে এই হচ্ছে এই গ্রোথ রেটটা হওয়া উচিত, সেটা কিন্তু খুব একটা স্থিতিশীল নয়। এই তিন ধরনের সম্ভাবনা হতে পারে। এই বলে আমরা হ্যারডের যে তত্ত্ব নিয়ে আমরা আলোচনা এখানে শেষ করলাম। আজকে আমরা এই লেকচারে আমরা এই গ্রোথ থিওরি এখানেই শেষ করলাম। এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করব।